আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ আর ভালো আছো। তো আমি রিঙ্কি। তো আমি আজকে আমার ব্লগে কিছু কিচেন টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে, আর সঙ্গে থেকো। আর প্লিজ একটাই রিকোয়েস্ট আজকে প্রথমেই করব যে লাস্ট অবধি থেকো। আমি এখানে ওই 21টা মতো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি স্কিপ করো তাহলে কিন্তু মিস করে যাবে, কারণ প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়েছি কীভাবে রান্নাঘরকে ঝকঝকে আর চকচকে রাখা যায়। তো সকালে আমি ড্রাই ফ্রুটস আর একটু গরম পানি খেয়ে তোমাদের সামনে চলে এসেছি টিপসগুলো শেয়ার করতে। এটা হলো নাম্বার 1 টিপস। গ্যাস ওভেনের নিচে আমি দুটো বাসন, এই বাসনগুলো আমি ব্যবহার করি না, ওখানে রেখে দিয়েছি। কেন বলো তো? এই যে ভাতটা ফুটছে, তো যে ভাতের ফ্যান বলো, মার বলো, যদি একটু পরে বা এখানে যদি একটু বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু সিটি দেওয়ার সময় এখানে কি বলো তো এক্সট্রা পানিগুলো বার হয়ে যায় আর নিচে গিয়ে পুরো অবস্থাটা খারাপ হয়ে যায়। তো দেখো, এরকম যদি বাসন পেতে দেওয়া থাকে তাহলে কিন্তু নোংরাগুলো ওই বাসনের মধ্যেই জমবে। তো আমার ওখানে আজকে প্রেশারের পানিটা ঠিকভাবে ছিল, ওই জন্য ওদিকে পড়েনি, কিন্তু ভাতের ফ্যানটা একটু পড়েছে। তো দেখো, ওই বাসন দুটো যদি আমি নর্মালি একটু ধুয়ে নিই, আর নিচটা দেখো মুছলেও হবে না মুছলেও হবে। তো এটা হলো 2 নাম্বার টিপস। রান্নাঘরকে ঝকঝকে আর চকচকে রাখার জন্য এরকম তো একটা ক্লিনজিং আর কি, একটা লিকুইড তো লাগবেই। তো তার জন্য আমি এখানে পানি বসিয়ে দিয়েছি, আর পানিটাকে পুরো আমি ফুটিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সার্ফ, যে কোনো সার্ফ দিতে পারো, ভিম বার দিতে পারো, জেল দিতে পারো। তো তার মধ্যে আমি সার্ফ দিয়েছি, ভিনিগার আর দিয়েছি লেবু। আর যদি তোমরা চাও তাহলে কিন্তু এখানে বেকিং সোডাও ব্যবহার করে নিতে পারো। তো ওই যে আমি ওটাকে নিয়ে তারপরে দেখো ভাগ করে নিয়েছি 3টে পাত্রে, তার মধ্যে এখানে কিছুটা রেখেছি আর এটাকে আমি আস্তে করে দিয়েছি। এটা হচ্ছে 3 নাম্বার টিপস। তো এই যে দেখো, আমরা যে হাঁড়ি পাতিলগুলো ধরার জন্য যে কাপড়ের টুকরোগুলো বা তোয়ালে যে যেটা ইউজ করো, যেগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু একটা বাজে স্মেল চলে আসে আর নোংরা হয়ে যায়। তো ওই জন্য ওগুলোকে একটু ফুটিয়ে নিয়ে কাঁচা ধোয়া করে মেলে দেবো, তাহলে ওটাও পরিষ্কার হয়ে যাবে। আর আমরা যদি কখনো কিছু মুছি না, তাহলে খুব সহজেই কিন্তু ওটা দিয়েই মুছে নিতে পারবো, যেহেতু ওটা ক্লিন করা রয়েছে। আর এই ছিল 4 নাম্বার টিপস। প্রথমেই তো দেখলে যে আমার বোর্ডের উপরটা কতটা নোংরা ছিল। তো ওই মাত্র লিকুইডটা দিয়েই একটু গরম ভাব থাকতে থাকতে বেশ ভালো করে চিপকে নিয়েছি পানিটা, আর তারপরে দেখো মুছে নিচ্ছি। তো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এটা ছিল পেনের কালি, তো ওই জন্যই ওটা উঠছিল না। তারপর চলে এসেছি 5 নাম্বার টিপস নিয়ে। ওই লিকুইডটা দিয়েই তুমি যদি অন্য একটা কাপড় ছেঁড়া চেঞ্জ করে নাও, আর একটু প্রেশার দিয়ে এই ওয়ালটাকে আর কি, কিচেনের যে ওয়ালটা থাকে সেটাকে একটু প্রেশার দিয়ে দিয়ে মুছে নাও, তাহলে দেখবে একদম ঝকঝক আর একদম চকচক করবে। তো বলো তো টিপসগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও। আর এই যে তারপর হলো, এটা হচ্ছে 6 নাম্বার টিপস। এটা হচ্ছে একটা চাকু নিয়েছি, বা তোমরা পাতলার উপর ধারালো কিছু নিতে পারো। আর আমি এখানে ওই গেঞ্জি কাপড়টা আমার বেশি পছন্দ হয়, কারণ গেঞ্জি কাপড় দিয়ে না কিচেনের যে কোনো জিনিস ক্লিন করা বা গ্যাস ওভেন বলো, সমস্ত কিছু খুব সুন্দর পরিষ্কার হয়। তো দেখবে আমি যখনই ক্লিনিং কিছু দেখাই, ম্যাক্সিমাম দেখবে আমার গেঞ্জি টাইপের জিনিসই থাকে। তো দেখো, আমি ওই ধারালো ডগাটা দিয়ে সমস্ত যে ডিজাইনের জায়গাগুলো সবগুলোকে একটু আর কি খুঁচিয়ে খুঁচিয়ে নিয়েছি। তো দেখো, তোমরা দেখে বুঝতে পারছো যে ওটা দিয়ে খুঁচিয়ে নিয়ে আর ওটা দিয়ে মুছে নিয়েই আমি জাস্ট এখানে একটা শুকনো কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিচ্ছি, আর একদম প্রথমকার মতো ঝকঝক আর চকচকে করছে। এটা একদম 100-এ 100% গ্যারান্টি, তোমরা কিন্তু এটাকে ব্যবহার করতেই পারো। আর এই যে দেখো, তারপর চলে এসেছি নাম্বার 7। এই যে তো এখানেও আমি ওই চাকুটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটা টিস্যু পেপার। তো এটাকেও এখানে একটু জড়িয়ে নিচ্ছি। তো দেখো, গ্যাস ওভেনটা থাকে তার পিছন দিকে ওয়াল আর গ্যাস ওভেনের যে আর কি বিটের যে জায়গাটা থাকে, ওখানে কিন্তু আমরা যতই রোজকার পরিষ্কার করি না, এইভাবে কিন্তু পরিষ্কার করা হয় না। তো ওখানে কোনা দিয়ে একটু নোংরা কিন্তু পড়েই থাকে। তো সেটাও তো তোমাদের দেখালাম, এইভাবে কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। আর ওই একই সিস্টেমে কিন্তু আমরা গ্যাসের যে আর কি সুইচগুলো, সেই সুইচের যে চারিদিকে ওই তেল মশলা জমে থাকে, সেটাকেও কিন্তু আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি। এভাবে পরিষ্কার করে নিয়ে ওই লিকুইডে ভিজিয়ে দেওয়া কাপড়ের টুকরো দিয়ে খুব সুন্দর করে মুছে নিলেই কিন্তু একদম চকাচক হয়ে যাবে। আর এই যে দেখো, মশলার কৌটোগুলো এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে না রেখে এখানে কিন্তু তোমরা একটা খুব সুন্দর র্যাক ব্যবহার করতে পারো। তো আমি এটা হচ্ছে আমার 9 নাম্বার টিপস। তো আমি এখানে একটা একদম
কম দামে বলতে পারো, মানে 30 টাকার একটা সেলফ নিয়ে নিয়েছি। আর এই যে দেখো তার মধ্যে এখানে শপিং যে ব্যাগগুলো হয় না, ওগুলোকে খুব সুন্দর করে সাইজ করে এই সাইজ মতো কেটে নিয়ে সমস্ত কৌটোগুলোকে এরকমভাবে সাজিয়ে রেখে দিয়েছি। তাহলে যেমন আমার পেতেও সুবিধা হয়, তেমন সাজিয়ে রাখতেও ভীষণ সুবিধা হয়। আর তারপর হচ্ছে 10 নম্বর টিপস, এই যে ছোট ছোট চামচ বলো, স্টিলের বা মানে ফাইবারের, সমস্ত কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকলে রান্নাঘর দেখতে একদমই ভালো লাগে না। বা এইরকম যে রান্নাঘরে ব্যবহারের বিভিন্ন জিনিস আমরা কাজকে সহজ করার জন্য ব্যবহার করি, সেগুলো যদি এরকম একটু ভেঙে যাওয়া, রং চটে যাওয়া, মানে যে কফি মগগুলো থাকে সেগুলো যদি ব্যবহার করে নাও, তাহলে খুব সহজেই দেখবে গোছানো আর পরিপাটি থাকছে। আর তারপর এটা হচ্ছে নাম্বার 11। তো এই যে দেখো, এই যে আমরা তেলটা যে রেখে দিই, যদি ওই ট্রের উপর রেখে দাও সেখানেও কিন্তু পড়বে। তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে মিষ্টির দোকানের যে মিষ্টি দেয় যে পাত্রগুলো, তো ওটাকে ধুয়ে মেজে তার উপরে একটা টিস্যু দিয়ে ওর মধ্যে রেখে দিয়েছি, তাহলে তেলটা ওই টিস্যুর উপরে পড়বে আর আমি খুব সহজে ওটাকে পরিষ্কার করে নিতে পারবো। আর যা কিছু আমার রান্নার লাগে সেগুলো আমি হাতের কাছে পেয়ে যাব বলে ওখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো, এটা ছিল 12 নম্বর টিপস। এই যে রান্নাবান্না শেষে যে মশলার যে মানে ছোট ছোট যে প্যাকেটগুলো থাকে, তারপরে যদি একসঙ্গে স্কচ ব্রাইট বা এক্সট্রা যা কিছু থাকে সেগুলোকে এরকম একটা কৌটোর মধ্যে যদি রেখে দাও, তাহলে খুব সহজে পেয়ে যাবে। আর ঘরটাও একদম গোছানো আর পরিপাটি থাকবে রান্নাঘরটা। আর তারপর এটা ছিল আমার 13 নম্বর টিপস। আমার এগুলো হচ্ছে যখন আমরা খাওয়া দাওয়া করি, তো এর উপরেই বাসন বাটি এগুলো নিয়ে নিই। তো এরকম যারা দস্তরখানা পেতে খাও বা রান্নার যে ওই যে তোয়ালে বা বিভিন্ন কাপড় ছেঁড়া ব্যবহার করো, সেগুলো এরকম সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারো। ওটা কিন্তু একটা লাড্ডুর কৌটো ছিল, তো আমি ওর মধ্যে ওরকম সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর তার পরের নাম্বার টিপস হলো 14। এই যে এটা ছিল আমার হচ্ছে জুতোর যে বক্স, তো সেটাকে আমি আর কি এই পেপারগুলো দিয়ে আঠা লাগিয়ে সুন্দর একটা আর কি শেপ দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর তার মধ্যে সমস্ত বোতলগুলোকে আমি ওখানে রেখে দিই, তাহলে বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে না। আমি এবং বাড়ির ছোট বড় সকলে খুব সহজেই নিতে পারে, আবার রেখেও দিতে পারে, তেমন রান্নাঘরটা পরিপাটি আর গোছানোও লাগে। আর তারপর দেখো, এটা কিন্তু আমাদের ভীষণ কার্যকরী, জানি অনেকেই জানো, তবুও শেয়ার করছি। তোমাদের কারণ না কারণ নিশ্চয়ই উপকারে লাগবে, আর যারা নতুন রয়েছে তাদের তো অবশ্যই কাজে লাগবে। এই যে দেখো, আমি কিন্তু এখানে একটা কুলো নিয়ে নিয়েছি, প্লাস্টিকের কুলো। কেউ একটা বাটি বা প্লাস্টিকের বাটি বা গামলাও ব্যবহার করতে পারো, যে কোনো কিছু ছোলার সময় বা কাটার সময় যে আমরা খোসাগুলো, বাতিল অংশগুলো ফেলে দিই, সেগুলো কিন্তু এইভাবে যদি আমরা চপিং বোর্ডের নিচে নিয়ে নিই, তাহলে কিন্তু আর ছড়িয়ে ছিটে থাকবে না, একবার ওটা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিতে পারবো। তেমনভাবেই বটিটাকেও কিন্তু আমরা এইভাবে ব্যবহার করে কেটে নিতে পারি, তাহলে দেখো খুব সহজে কিন্তু নোংরাগুলো এক জায়গায় থাকছে আর কাজটাও সুবিধা হয়ে যাচ্ছে, রান্নাঘরটাও পরিষ্কার থাকছে, তাই তো। আর এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, যখনই যে কোনো জিনিস তোমার কন্টেনার থেকে শেষ হয়ে যাবে, তুমি যত ব্যস্তই থাকো সাথে সাথেই সেগুলোকে আবার ক্লিন করে পানি ঝরিয়ে নিয়ে আবার রেখে দেবে, তাহলে দেখবে তোমার কোনো জিনিসই যদি নোংরা না থাকে, তাহলে রান্নাঘরটা কীভাবে নোংরা দেখাবে, কি তাই না? সবসময়ই ভালো লাগবে দেখতে, আর নিজেরও কাজে শেষে শান্তি লাগবে। আর তারপরে দেখো, এটা হচ্ছে 17 নম্বর টিপস। আমরা যখন মানে জিনিসপত্র ধোয়া মোছা করি আর রেখে দিই সাইডে, তখন কিন্তু এখানে পানি জমে যায়, তো দেখতে খারাপ লাগে আর কাজটাও বেড়ে যায়। তো ওই জন্য যদি পারো পুরনো একটা কাপড় ছেঁড়া পেতে তার উপর এভাবে রাখতে পারো, তাহলে দেখবে পানিটাও ছড়িয়ে ছিটিয়ে যাবে না। আর জিনিসগুলো তুলে নেওয়ার পর তুমি ওখানটা দিয়ে একটুখানি মুছে ওটা তুলে নিলেই কিন্তু ওখানটা ক্লিন হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, এটা হচ্ছে নাম্বার 18। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমাদের সকলের রান্নাঘরে ছোট বড় একটা করে বেসিন থাকে। তো ওই বেসিনটাকে আমার তো লাগে না, আমার গ্রাম অঞ্চলের আমার প্রচুর জায়গা রয়েছে, তো আমি একদম অল্প কিছুই ফেলি। তার জন্য এরকম মিষ্টির ডাব্বাটাকে নিয়ে তার মধ্যে একটা ক্যারি দিয়ে দিয়েছি, তো ঘরটাও আমার রান্নাঘরটাও আর কি পরিষ্কার থাকে। আর ওগুলো জাস্ট ক্যারিটা ধরে বাইরে ফেলে দিই, না হাতে লাগে না ওটা নোংরা হয়, দেখতে বাজে লাগে। আর তারপর দেখো, আমার যে এক্সট্রা কাপ আমি রেগুলার ব্যবহার করি, যার জোড়া নেই সমস্ত কিছু, আর যে চামচগুলো আর কি ছিদ্র করা রয়েছে, সেগুলো আমি বেসিন সোজা ওইভাবে ঝুলিয়ে রেখে দিই আমার বাসনপত্র রাখার যে র্যাক সেইখানে। আর এই যে এটা হচ্ছে নাম্বার 20। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন বাসনপত্র মাজা ধোয়া করি তখন কিন্তু পানি ছড়িয়ে ছিটিয়ে আশেপাশে পড়ে, নিচে পড়ে পা সোজা করে। তো তার জন্য এই সোজা যদি একটা কাপড় ছেঁড়া নিয়ে নাও বেসিনে, আর তার নিচ বরাবর যদি একটা ডোর ম্যাট
বা আমি এখানে আমার এই থান কাপড়ের টুকরোটা আর কি অনেক অ্যাভেলেবেল, তো আমি অনেকটা বড় করে নিয়েছি। আমি ওখানে বসে অনেক কাজও করি, রান্নাবান্না সমস্ত কিছু, নোংরা পড়লে সব ওর মধ্যে। তো এই টিপসটা কেমন ছিল সেটা তোমরা বলো, কারণ ওইভাবে যদি পাতা থাকে না কাজগুলো খুব সহজ হয় আর নোংরাও কম হয়। আর এটা হলো লাস্ট একদম, আর ভীষণ ইম্পর্টেন্ট, যখন তোমার ভারী ভারী রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে একদম শেষে একটু পানি ফুটিয়ে নিয়ে বেকিং সোডা বা নুন যেটাই হোক ওই বেসিংয়ের ছিদ্রে দিয়ে তার মধ্যে গরম ফুটান্ত পানি একটু ঢেলে দেবে, তাহলে জমে থাকা সমস্ত নোংরা বাইরে চলে যাবে। তো দেখো এই টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের সকলের রান্নাঘর যেমনই হোক, মডিউলার বা নন মডিউলার বা কাঁচা যাই হোক মাটির, সমস্ত কিছু কিন্তু একদম সুন্দর পরিপাটি আর গোছানো থাকবে। তো আজকে তোমাদের সবচেয়ে কোন টিপসটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ একটা লাইক দিও, আর যদি খুব বেশি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ।